আসসালামু আলাইকুম। ২০২৫ সালে খাস হয়ে যাচ্ছে এই ৯ ধরনের জমি। ডক্টর মোহাম্মদ ইউনূসের করা বার্তা এসিল্যান্ডদেরকে চিঠি পাঠানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমাদের কাছ থেকে কিন্তু এই ৯ ধরনের জমি খাস করা হবে। এসিল্যান্ড ও ডিসি সাহেবদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এটি খুব বেশি নয়, ৩ থেকে ৪ মাসের মধ্যে কিন্তু এই জমিগুলো আপনাদের কাছ থেকে বের করে নেওয়া হবে। আপনার জমি কেন খাস হবে, কোন কোন জমি খাস হবে তা জেনে আপনি হতবাক হয়ে যাবেন। কেননা আপনার উত্তরাধিকারী মূলে পাওয়া জমি, ওয়ারিশ মূলে পাওয়া জমি, ক্রয় করা জমি ১০ থেকে ১৫ বছর ধরে দখল করে আছেন, সেই জমিও খাস হয়ে যেতে পারে কিছু ভুল বা ত্রুটির কারণে। তাই সবাই সতর্ক থাকা জরুরি। তাহলে কিভাবে জানবেন আপনার কোন কোন জমি খাস হয়ে যাচ্ছে? তাহলে আপনার জ্ঞানের পরিধি পরিসীমা বা জানা বোঝার ক্ষমতা বাড়াতে হবে। তাহলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার কোন কোন জমি খাস হয়ে যাচ্ছে বা খাস হয়ে যেতে পারে। এবং এখান থেকে কিন্তু বাঁচার উপায় আছে যদি খুব দ্রুত আপনি ব্যবস্থা গ্রহণ করেন। বিক্রি করে হাত বদল করে এই সংকট থেকে বাঁচতে পারবেন। শুধুমাত্র সরকারি জমি দখল করলে বা অন্যের জমি দখল করলে যে জমি খাস হবে তা কিন্তু নয়। এখানে নিজের জমি, ওয়ারিশ মূলে পাওয়া জমি কিন্তু খাস হয়ে যেতে পারে। এটা আশ্চর্যজনক হলেও কিন্তু সত্য। আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখলে আশা করি অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন এবং কোন কোন জমিগুলো আপনার খাস হয়ে যেতে পারে সেই বিষয় সম্পর্কে আপনারা ভালো একটি ধারণা নিতে পারবেন। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রয়োজনীয় জমি জমা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য লিখে রেখেছি যে ২০২৫ সালের শুরুতে খাস হয়ে যাচ্ছে এই ৯ ধরনের জমি। অর্থাৎ এই ৯ ধরনের জমি ২০২৫ সালের শুরুতে বা ৩-৪ মাসের মধ্যে কিন্তু খাস হয়ে যাবে। এটা খুব দ্রুত কার্যকর করার জন্য ডিসি মহোদয়কে বা এসিল্যান্ড সাহেবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনাদের সুবিধাতে আমি লিখে রেখেছি। ১ নম্বরে কালেক্টরের ১ নং খতিয়ান বা ৮ নং রেজিস্টারের অন্তর্ভুক্ত সকল জমি। এটা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত বলি বা এর মানে কি, সেটা হচ্ছে যে ৮ নং রেজিস্টারের অন্তর্ভুক্ত জমি কোনগুলো, এটা আপনারা ইউনিয়ন ভূমি অফিস বা এলাকার এসিল্যান্ড অফিস বা পৌর এলাকার সার্কেল অফিস যে কোনো স্থায়ী ভূমি অফিসে গেলেই দেখতে পারবেন যে এই ৮ নং রেজিস্টারে কোন কোন জমিগুলো আছে। ৮ নং রেজিস্টারে যে যে জমিগুলো আছে আপনার কাছে সেই বুঝবেন সেই জমিগুলোই কিন্তু খাস হয়ে যেতে পারে বা খাস হয়ে যাবে। ২ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩৭ ধারা মোতাবেক সকল প্রয়স্ত জমি নদী ও সমুদ্রগর্ভ হইতে জাগিয়া ওঠা চরের ভূমি বা নতুন চরের জমি। অর্থাৎ এই চরের জমি বা পয়স্ত জমি কি, সেটা হচ্ছে যে জমিটা আপনার ছিল চরের উপকূলে বা নদীর পাশে, সমুদ্রের কাছাকাছি ভেঙে গেছে। সেটা যে কোনো কারণে হতে পারে, নদী ভাঙ্গার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও হতে পারে। যেভাবেই বিলীন হয়ে যাক না কেন, এটা যখন নতুন করে জেগে উঠবে বা বাসমান হবে, এটা আর আপনার না বা আপনি দাবি করতে পারবেন না। যেটা গেছে তো গেছেই, এটাই বলে পয়স্তি জমি বা নদীবাঙ্গন জমি। আর যেটা সরকারি হয়ে গেছে বা খাস হয়ে গেছে, কিন্তু সেটা যদি পরবর্তীতে আবার জেগে ওঠে, সেখানে যদি আপনি বন্দোবস্ত দেয় সরকার, তাহলে কিন্তু আপনার অগ্রাধিকার বেশি থাকবে। ৩ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি ৯০ ধারার বিধান লঙ্ঘন করে অর্জিত জমির মালিকানা এবং খাস জমির ঊর্ধ্বসীমা বহির্ভূত মালিকানার জমি খাস জমি হিসেবে গণ্য হবে। এখানে মানে হলো আমাদের জমি কেনার একটা সিলিং বা নিয়ম নীতি রয়েছে বা আদর্শ রয়েছে। তাহলে ৬০ বিঘার উপরে কেউ কোনো কৃষি জমি রাখতে পারবে না। মনে করেন আপনি অলরেডি ৬০ বিঘা জমির মালিক অথবা আপনার ছেলে মেয়ে বা স্ত্রী জমি ক্রয় করেছে, সব মিলিয়ে ৬০ বিঘার উপরে হলে তা খাস জমি হিসেবে গণ্য করা হবে বা জমিগুলো সরকারি খাসভুক্ত হয়ে যাবে। আশা করি আপনারা ৩ নম্বরটা বুঝতে পেরেছেন। ৪ নম্বরে ৯২ ধারা মোতাবেক ভূমি মালিকের সত্ত্ব নিম্নবর্ণিত কারণে বিলুপ্ত হলে খাস জমি হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো কারণে ভূমি মালিকের সত্ত্ব বিলুপ হয়, অনেকের নিজের ছেলে থাকে না, মেয়ে থাকে, আর সে যদি একাই সমস্ত জমি বা ভূমি দখল করে খায়, মেয়ে কিন্তু সমস্ত জমি দখল করে খেতে পারবে না। যদি মা থাকে তাহলে দুজন মিলে, আবার যদি মেয়ে দুজন অথবা মা থাকে তাহলে সেইভাবেই কিন্তু, অর্থাৎ ওই নিয়মেই বা নিয়ম অনুসারে বন্টন করে নিতে হবে। এখানে সে মালিক হলেও কিন্তু তার সত্ত্ব বিলোপ আছে। এছাড়াও আরো অনেক কারণে সত্ত্ব বিলোপ হয়ে যায়, যেমন ভূমি মালিক উত্তরাধিকারী না রেখে মারা গেলে সেই জমি যদি কেউ দখল করে নেয়, খারিজও করে নেয়, খারিজ করে নিলেও কিন্তু জমির মালিক হওয়া যায় না। অর্থাৎ এই ৪ নম্বরটা আমরা বুঝতে পেরেছি। এবং ৫ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি যে ভূমি মালিক সরকারের নিকট সমর্পিত বা সমর্পণযোগ্য করলে উহা জমি খাস হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ
এই ভূমি মালিক যদি সরকারের নিকট জমি হস্তান্তর করে বা সরকারকে দিয়ে দেয়, এই জমি খাস হিসাবে গণ্য করা হবে। পরবর্তীতে যদি কেউ এই জমি তার ওই মালিকের উত্তরাধিকার সূত্রে মালিক হোক, যেই কোনো লোক হোক, যদি এইগুলো দখল করে খায়, বোক দখলে যায়, তাহলে কিন্তু সেগুলা আর রাখতে পারবে না, সেগুলা খাস হয়ে যাবে। 6 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি যে ভূমি মালিক বাড়িঘর ত্যাগ করে চলে যাওয়া বা 3 বছর যাবৎ জমি অনাবাদি রাখা এবং খাজনা না দিলে জমি খাস হবে বা উক্ত জমি খাস হিসাবে গণ্য করা হবে। মনে করেন ভূমি মালিক 3 থেকে 4 বছরের জন্য বিদেশে চলে গেছে বা তার থেকে বেশিও হতে পারে, 10-15 বছর হতে পারে। তিনি তার জমির সীমানা নির্ধারণ করে রেখে গেছেন বা ঠিক করে রেখে গেছেন, কোনো আবাদ করছেন না বা কোনো চাষাবাদ করছেন না। কৃষি জমিতে ঘাস লতাপাতা বিভিন্ন আবর্জনা উঠে ভরে গেছে, কেউ কোনো খবর নিচ্ছে না, বেড়া তালাফি করছে না। 3 বছর যাবৎ যদি এটা অনাবাদি রাখে বা অনাবাদি রয়ে যায়, এরকম হলে সরকার যে কোনো মুহূর্তে এটা নিয়ে নিবে, অর্থাৎ হচ্ছে খাস করে নিবে। আমরা দেখি অনেকে জেলা শহরে, বিভিন্ন থানা শহরে বা বিভিন্ন রাস্তার পাশে ভালো ভালো চাষাবাদির জমি অনেকে অনাবাদি রেখে চলে যায় বিদেশে বা বিভিন্ন কারণে তারা অনাবাদি রেখে দেয়। হঠাৎ যদি কখনো এদিক দিয়ে যাওয়ার সময় কোনো ডিসি মহোদয় বা এসিলেন্ট সাহেব দেখে ফেলে, তাহলে কিন্তু তারা এই জমিতে একটা নোটিশ টানিয়ে দিতে পারবে বা নোটিশ টানিয়ে দিলে কিন্তু এটা খাস জমির আওতাভুক্ত চলে যাবে। পরবর্তীতে সেটা আনতে গেলে কিন্তু অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হবে। সেটা আপনারা পাবেন কি পাবেন না কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য ভালো ভালো জমিগুলো যেগুলো কৃষি জমির জন্য উপযুক্ত, সেগুলা চাষাবাদ না করে রেখে দিলে কিন্তু আপনার এই 6 নম্বর জমির আওতাভুক্তে পড়ে যাবেন। আশা করি এই 6 নম্বরটাও বুঝতে পেরেছেন আপনারা। আপনাদের সুবিধাতে আমি লিখে রেখেছি এখানে 7 নম্বর। দেখতে পাচ্ছেন এখানে 3 বছর যাবৎ খাজনা পরিশোধ না করলে উহা জমি খাস জমি হিসাবে গণ্য করা হবে বা খাস হিসাবে গণ্য করা হবে। আপনি আবাদ করছেন ঠিকই, দখলও আছেন, সবকিছু ঠিক আছে, বাট 3 বছর যাবৎ আপনি খাজনা দিচ্ছেন না। খাজনা কিন্তু অল্প টাকা, 300, 400, 500 বা জমির পরিমাণ অনুযায়ী অনেকের 500, 1000 টাকাও হতে পারে। সো প্রতি বছরই কিন্তু পরিশোধ করতে হবে বা এটা প্রতি বছর পরিশোধ করা কিন্তু একদম সহজ, 300-400 টাকা। যদি আপনারা গাফলতি করেন, এই খাজনা যদি পরিশোধ না করেন, তাহলে জমি খাস হয়ে যেতে পারে। 3 বছর কিন্তু চোখের পলকেই দেখতে দেখতে চলে যায়। আশা করি 7 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন। 8 নম্বরে অকৃষি প্রজা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে জমি 5 বছর যাবৎ চাষাবাদের ব্যবস্থা বা চাষের ব্যবস্থা না করলে উক্ত জমি খাস জমি হিসেবে গণ্য হবে। মনে করেন কোনো অকৃষি জমি একজন ব্যক্তি যে কোনো মূল্যেই মালিক হয়েছেন, বাট এটার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এভাবেই পড়ে আছে, এটাও আপনার খাস জমি হিসাবে গ্রহণ করা হবে বা খাস জমির আওতাভুক্তে চলে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যেটা আপনাদের সুবিধাতে এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে 93 আর 1 ধারার বিধান ভঙ্গ করে জমি প্রজাপত্য দিলে 92 ধারা মোতাবেক উক্ত জমি খাস হিসেবে গণ্য হবে বা খাস হবে। সো এটা একটি আইনের বিষয়। কোনো জমির যদি আইনগত কোনো জটিলতা থেকে থাকে আর আপনি যদি এটা সলভ বা মীমাংসা না করেন, তাহলে সেটাও কিন্তু খাস জমির আওতাভুক্ত চলে যাবে বা খাস হয়ে যাবে। সো আশা করছি এই 9 ধরনের জমি সম্পর্কে আপনারা এই ভিডিওটি থেকে একটি ভালো ধারণা পেয়েছেন। অর্থাৎ আপনাদের ভিতরে যদি এই 9 ধরনের জমি থাকে, তাহলে কিন্তু এটা এই 2025 সালের শুরুতে, অর্থাৎ হচ্ছে 2-3 মাসের মধ্যে কিন্তু এই 9 ধরনের জমি খাস হয়ে যাবে। এই 9 ধরনের জমি সম্পর্কে যারা আজকের এই ভিডিওটি দেখে একটু হলেও বুঝতে পেরেছেন এবং যাদের জন্য এই ভিডিওটি উপকৃত হয়েছে, তারা অবশ্যই লাইক করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।